আসসালামু আলাইকুম। আরও একবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তীরে এসে তরি ডুবিয়েছে। বাংলাদেশ পাকিস্তান বাই বাই, জিতা ম্যাচ হেরে যায় এবং একই ধরনের ম্যাচ পরপর দুইটা ম্যাচ একইভাবে বাংলাদেশ এবং পাকিস্তান হেরে গিয়েছে। যদিও আমি ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে বেশি কথা বলবো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে। গতকালকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ 113 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 রানে হেরে গিয়েছে। লাস্ট ওভারে প্রয়োজন ছিল 11 রান, সেই রান বাংলাদেশ করতে পারেনি। এবং এই ম্যাচ হারার পেছনে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের যেমন অবদান রয়েছে, তার সবচেয়ে বেশি অবদান রয়েছে ফিল্ড দুজন যে আম্পায়ার ছিলেন তাদের অনেক বেশি অবদান রয়েছে। এবং বাংলাদেশ যে ম্যাচগুলো ক্লোজভাবে হেরে যায়, এই ম্যাচগুলো হারার পেছনে আম্পায়ারদের অনেক বড় দায় রয়েছে। এবং কীভাবে সেই দায়গুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। সকলকেই স্বাগতম স্পোর্টস টকিং বয়ের নতুন একটা ভিডিওতে, খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে 2 উইকেটে হারিয়ে মোমেন্টাম পেয়েছিল, কালকেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের মোমেন্টামটা তৈরি ছিল, কিন্তু বাংলাদেশ সেই মোমেন্টামটা ক্যারি করতে পারেনি। যখন বাংলাদেশ 50 রানে 4 উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 113 রানের টার্গেটে ঢুকছিল, ঠিক তখন ক্রিজে আসেন আবার সেই আমাদের বুড়া মাহমুদুল্লাহ, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ এবং ভরসার নাম মাহমুদুল্লাহ, এবং তাওহিদ হৃদয়কে নিয়ে তিনি 44 রানে জুটি করেন। এবং শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়কে আম্পায়ার যে লেগ বিফোরে আউটটা দিয়েছে, এবং এই লেগ বিফোরে আউটটা আসলেই আম্পায়ার কল ছিল, যেটা দেখা যাচ্ছিল খালি চোখেই যে লেগ স্টাম্পের বাইরে বলটা পিচ করে লেগ স্টাম্প দিয়ে বের হয়ে যাওয়ার মতো একটা বল। ডিআরএস বা হকাইজ প্রযুক্তির যে ত্রুটি আছে আমার কাছে মনে হয়, এবং তারা এখানে একটা ত্রুটি করেছে, এবং সেই ত্রুটির কারণে আসলে আম্পায়ার যদি এটা আউট না দিতেন কোনোভাবে সেটা আউট হতো না। এবং ওই আউটটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট, এবং সেই জায়গাটায় ম্যাচ হারার অন্যতম একটা কারণ। এর আগেও আমরা খেয়াল করেছি, যখন এর আগের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে সেম একটা লেগ স্টাম্পের বাইরে বল এলবি আবেদন করার পরে আম্পায়ার আউট দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেটার সাথে সাথে কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান। কিন্তু তিনি বেঁচে গেলে ওই লেগ বিফোরের যে আবেদনটা ছিল সেটা কিন্তু তার পায়ে লেগে ডিপ ফাইন লেগ দিয়ে 4 হয়েছিল, কিন্তু আম্পায়ার সেটা 4 দেননি। আমি আপনাদেরকে একটা ইতিহাস মনে করিয়ে দিই। 2016 সালে বাংলাদেশ যে ভারতের বিপক্ষে 1 রানে হেরেছিল বেঙ্গালুরু মাঠে, সাব্বির রহমানকে স্টাম্পিং করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই স্টাম্পিংয়ের যে বলটা ছিল সেটা লেগ স্টাম্পের বাইরে ছিল, কিন্তু আম্পায়ার হোয়াইট বল দেন নাই। এবং এই হোয়াইট না দেওয়ার কারণে বাংলাদেশ ওই একটা রানে হেরে গিয়েছিল। গতকালকে পরপর 2টা বাউন্সার ছিল লেগ স্টাম্পের বাইরে। লিটন দাস পুল করেছিলেন, তার ব্যাটে বলে কানেকশন হয়নি। প্রথম বলটা আম্পায়ার হোয়াইট দেন নাই, এবং দ্বিতীয় বল আম্পায়ার বাধ্য হয়ে হোয়াইট দিয়েছেন। আমরা খেয়াল করেছি আউটসাইড অফ স্টাম্পের অনেক বল যেগুলো হোয়াইট হওয়ার কথা, কিন্তু আম্পায়ার সেগুলো হোয়াইট দেন নাই। এবং ম্যাচ শেষে তাওহিদ এই কথাটা বলেছেন যে অনেকগুলো হোয়াইট ছিল এবং সেই হোয়াইটগুলো আম্পায়ার দেন নাই। একবার চিন্তা করে দেখেন, গতকালকে 120 বলে 113 রান আমাদের প্রয়োজন ছিল, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা, বিশেষ করে ওপেনার গতকালকে নাজমুল হোসেন শান্ত, সেই সাথে আমাদের লিটন দাস এবং আমাদের সাকিব আল হাসান, 3 জন ব্যাটসম্যানের পারফরমেন্স আমাদেরকে ম্যাচ হারানোর জন্যই যথেষ্ট। এবং আমরা যে ম্যাচটা হেরেছি, আমাদের এই 3 জন ব্যাটসম্যানের যে রানের অবস্থা, তাদের যে স্ট্রাইক রেটের দোহাই দিয়ে তো মাহমুদুল্লাহ রিয়াদকে আপনার 2022 সালের টি20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। এখন আপনাদের ক্যাপ্টেন, আপনাদের বানানো ক্যাপ্টেন, যাকে বাংলাদেশের মানুষ ট্রোল করে, আমি যদিও ট্রোলের পক্ষপাতিত্ব নই, কিন্তু এই নাজমুল হোসেন শান্ত স্ট্রাইক রেট গতকালকে কত ছিল? তিনি যে ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সির দায়িত্ব তিনি পালন করতে পেরেছেন। তার তো উচিত ছিল দায়িত্ব নিয়ে সেই স্ট্রাইক রেটে অন্ততপক্ষে 100 স্ট্রাইক রেটে তো ব্যাট করে অন্ততপক্ষে রানে বলে সমান হওয়া উচিত ছিল। তিনি সেটা করতে পারেননি। লিটন কুমার দাস, তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, আর লিটন দাস যেন প্রমাণ করছেন যে ভাই আমি দলে থাকতে চাই না, কিন্তু তাকে বারবার জোর করে আসলে দলে রাখা হচ্ছে। এমন একটা অবস্থা যে লিটন দাসের পরিবর্তে তার ব্যাকআপ কেউ নাই, এমন একটা অবস্থা। লিটন কুমার দাস অটো চয়েস হয়ে গেছেন। এবার যদি আসি সাকিব আল হাসানের কাছে, আমি আগেও বলেছি সাকিব আল হাসান পুরোপুরি ফিট নয়, তার চোখের সমস্যা আছে, এবং এই ফিটনেসহীনভাবে তিনি খেলছেন, এবং তার চোখের সমস্যার কারণে তার ব্যাটিংয়েও সমস্যা হচ্ছে। তিনি বোলিংয়েও তেমন একটা সুবিধা করতে পারেননি, এবং ব্যাটিংয়েও তিনি গতকালে 4 বলে 3 রান করেছেন। এবং তিনি যে বলটাতে আউট হয়েছেন, নাজমুল হোসেন শান্ত একই ধরনের বলে আউট হয়েছেন। বারবার বাংলাদেশের ব্যাটসম্যানরা শর্ট বলে এবং পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছেন। কিন্তু গত 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে এই পর্যন্ত নিয়ে মাহমুদুল্লাহ যে গত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছেন ওয়ানডে বা টি20তে, শর্ট বলে
ফুলার লেন্থে বলে, মানে শর্ট বাউন্স বলে এবং পুল শট করতে গিয়ে মাহমুদুল্লাহ একটা বার আউট হন নাই। বরঞ্চ ওই বলগুলোতে তিনি ছক্কা মেরেছেন, সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন, তিনি ভারতের বিপক্ষে মেরেছেন, তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে মেরেছিলেন। 2024 সালে যে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ঘরের মাঠে কিছুদিন আগে সিরিজ খেলাম, সেখানে 5 রানে করে তিনি পুল শটে ছক্কা মেরেছেন, 103 মিটার ছক্কা। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ছক্কা মেরেছেন ওই পুল শটে, কিন্তু তিনি আউট হন। এই যে তার অভিজ্ঞতা, একটা মিশেল, তার যে অভিজ্ঞতার ধরন, তিনি যে ফিরে এসছেন, তার ব্যাটিংয়ের ক্যারিশমা তিনি দেখেছেন। যেখানে বাংলাদেশ ব্যাটাররা শর্ট বলে দুর্বলতা প্রকাশ করে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার যে ব্যাটিংয়ের ক্যারিশমা, তিনি ওই শর্ট বলে আউট হন নাই। আপনারা যে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দলের যে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন, বিশেষ করে কালকে যখন আমাদের 2 বলে 6 রান প্রয়োজন ছিল, নিদা আশরাফের সেই স্মৃতি আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে এবার হয়তো বা আমরা নিদা আশরাফের মতো একটা ছক্কা আদায় করব। ঠিকই কেশব মহারাজের ফুলটাস বলটা সদরে তিনি লং অফ এর উপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন, সেটা ওভার বাউন্ডারি হয়েই গিয়েছিল। সেখান থেকে মার্কাম কীভাবে পাখির মতো লাফ দিয়ে বলটা ধরে ফেললো, আর যখন মার্কাম ক্যাচটা ধরে ফেলে মাহমুদুল্লাহ রিয়াদের মাথায় হাত পুরো বাংলাদেশের। এই বলটা 6 না হয়ে ক্যাচ হওয়ার কারণে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের মাথায় হাত পড়েছে এবং বাংলাদেশ সেখানে ম্যাচটা আরেকবার হেরে গিয়েছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তার এখানে কিচ্ছু করার নেই। তার স্ট্রাইক রেট নিয়ে যদি প্রশ্ন করেন, আমি বলবো তাকে তিনি ক্রিকেট বোঝেন না, তিনি বোকার স্বর্গে বাস করেন। কারণ গতকাল যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে মাহমুদুল্লাহ রিয়াদ 100 স্ট্রাইক রেটেই ব্যাট করছিলেন, তার 14 বলে 14 রান ছিল। পরবর্তীতে তাওহিদ হৃদয় আউট হওয়ার পরে পুরোটা চাপ পড়ে যায় এবং তাওহিদ হৃদয় যে ওভারটায় আউট হয়েছেন, সেই ওভারটায় খেয়াল করে দেখবেন জাকির আলী অনেক কিন্তু 3টা ডট বল দিয়েছেন এবং তিনি 4 নম্বর তার ফেস করে 4 নম্বর বলে সিঙ্গেল নিয়েছেন। এই যে একটা প্রেশার, সেই প্রেশারটা কিন্তু আলটিমেটলি মাহমুদুল্লাহ রিয়াদের উপর পড়েছে। এবং ওই যে বলছিলাম টপ অর্ডার ব্যাটসম্যানরা তার প্রথমেই স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং তাদের স্লো ব্যাটিং করার কারণে আমাদের ম্যাচ হেরে যাওয়ার অনেক বড় অবদান আছে। আর আমাদের সেই অনফিল্ডে যে 2জন আম্পায়ার এর দায়িত্বে ছিলেন, তাদেরকে ক্রেডিট দিতে হয়। গতকালকে ক্লাসেনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, আসলে ক্লাসেনকে ম্যান অফ দ্য ম্যাচ না দিয়ে যদি অস্ট্রেলিয়ান ওই আম্পায়ারকে দেওয়া হতো তাহলে বোধহয় মন্দ হতো না। কারণ বাংলাদেশ যখনই বড় কোনো দলের এগেনস্টে জিততে যায়, তখনই বাধা হয়ে দাঁড়ায় বিখ্যাত আম্পায়াররা, চোর আম্পায়াররা, দুর্নীতিবাদ আম্পায়াররা। আইসিসি বাংলাদেশের সাথে যেভাবে আম্পায়ারদেরকে নির্দেশনা দেয় বাংলাদেশকে যেভাবে হারাতে হবে, যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়া হতো তাহলে কি এই ধরনের বাজে আম্পায়ারিং হতো? আমরা সবসময় দেখি, আমরা 2015 সালে কোয়ার্টার ফাইনালে বাজে আম্পায়ারিং শিকার হয়েছি। আমরা যতবারই ভারতের এগেনস্টে খেলতে যাই ততবারই বাজে আম্পায়ারিং শিকার হই, কিন্তু আমরা যখন লিগ্যালভাবে খেলতে যাই তখন আমাদের পক্ষে কেউ থাকে না। আমরা লিগ্যাল যে সিদ্ধান্ত সেগুলো আমাদের পক্ষে আসে না, আমাদের বিপক্ষে চলে যায়, যে কারণে আমাদের জিতা ম্যাচ আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়। এর আগের দিন ভারত পাকিস্তান ম্যাচেও সেম ঘটনা ঘটেছে এবং পাকিস্তান কিন্তু হেরে গিয়েছিল এবং 118 রান 119 রানের টার্গেটে পাকিস্তান জিততে পারেনি। এই নাসাউ যে ক্রিকেট স্টেডিয়াম আছে অস্থায়ী নিউ ইয়র্কে, এটা মিরপুরের বড় ভাই এবং এই মিরপুরের বড় ভাই এর যে বাংলাদেশের মতো মিরপুরের পিচ, সেখানেও বাংলাদেশ জিততে পারেনি শুধু আমাদের আম্পায়ারদের কারণে। আরও একটা বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশে গতকালকে যে ম্যাচ ছিল, ভারত পাকিস্তান ম্যাচের পরে সবচেয়ে বেশি দর্শক হয়েছে। প্রায় 20 থেকে 25 হাজার দর্শক নিউ ইয়র্কে ছিলেন এবং সেখানে প্রায় 90%-এর উপরে বাংলাদেশি দর্শক, যেটা আইসিসি অবশ্যই দেখবে। কিন্তু আইসিসি দেখলে কী হবে, ওই যে বাংলাদেশ খাওয়ানোর জন্য তারা উন্মুখ হয়ে থাকে, সেই কারণে ট্যুর আম্পায়ারগুলোকে বাংলাদেশের ম্যাচের দায়িত্ব দেওয়া হয় এবং যখনই বাংলাদেশ জিততে পারবে, যেটা কাছাকাছি চলে যাবে, এমন একটা ক্রুশাল একটা বিতর্কিত আউট দেবে যেটা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে বের করে দেবে। এভাবে আর কত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত আইসিসির কাছে এটার বিরুদ্ধে নালিশ করা উচিত এবং বাজে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে অভিযোগ করা উচিত। আর নয়তো বা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য এই ধরনের আম্পায়ার যথেষ্ট। যাই হোক, আপনারা এই ভিডিওটা দেখলেন, জানতে চাই আপনাদের মতামত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়ে আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।